যাকে তুমি সবথেকে বেশি বিশ্বাস করো, যার জন্য নিজের সময়, অনুভূতি, ভালোবাসা সব কিছু উজাড় করে দাও, অনেক সময় সেই মানুষটা তোমার কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। কারণ সবাই তোমার মতো গভীরভাবে ভাববে না। তুমি দিলে হৃদয় থেকে, আর কেউ নিবে সুবিধা হিসাবে। তুমি ভেবেছিলে এটা সম্পর্ক, আর সে ভেবেছে এটা সুযোগ। বেইমানি আসলেই হঠাৎ করে হয় না, এটা জন্ম নেয় অতিরিক্ত ছাড় দেওয়ার জায়গা থেকে। যখন তুমি নিজেকে বারবার ছোট করো, নিজের প্রয়োজন ভুলে যাও, তখন কিছু মানুষ সেটা সম্মান না করে অধিকার ভাবতে শুরু করে। তাই কাউকে সম্মান করো আর ভালোবাসো, কিন্তু নিজের সীমারেখা রেখে দাও। কিন্তু নিজেকে শূন্য করে নয়। সবাইকে সবটা দিয়ে দিলে দিন শেষে নিজের জন্য কিছুই থাকবে না। একটা কথা মনে রাখতে হবে, যে মানুষ তোমার উজাড় করা ভালোবাসার মূল্য বোঝে না, সে তোমার যোগ্য না। নিজেকে বাঁচিয়ে ভালোবাসাটাই সব থেকে বড় বুদ্ধিমানের কাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। এই তো আজকের ব্লগটা কিন্তু আমি টেবিল গোছানো দিয়ে শুরু করলাম। অনেক দিন কিন্তু হয়ে গেছে আমার টেবিলের রান্নাটা আমি চেঞ্জ করতে পারছিলাম না, সময় হচ্ছিল না বা ইচ্ছা করতেছিল না, এরকম কিছু একটা। তো আজকে চেঞ্জ করে ফেললাম। তার কারণ হচ্ছে ঘর বাড়ি একটু ক্লিন করেছি, এমন ক্লিন করেছি কি বলবো, এত পরিমাণ ধুলাবালি উড়েছিল। তো সেই জন্য সারা ঘরই ময়লা হয়ে গিয়েছিল ধুলাবালিতে, একদম কি বলবো, একাকার অবস্থা। সব কিছু কিন্তু ক্লিন করতে হয়েছে। ডাইনিং টেবিলে যা ছিল, এই যে গ্লাসদানি, জগ, যা যা ছিল সবই কিন্তু একদম ধুয়ে মুছে পরিষ্কার করে, টেবিলটা একদম ডিপ ক্লিন যেটা বলে সেটাই করে নিয়েছিলাম। তো আর কালো ফ্রিজের উপরে এত বেশি পরিমাণ ময়লা ধুলার আস্তরণ পড়ে গিয়েছিল, সেগুলো এখন একে একে এই যে ক্লিন করে নিচ্ছি। আসলে এই রোজা যেহেতু চলে এসেছে, সবাই কিন্তু ক্লিনিংয়ের ভিডিও দিচ্ছে। তো আমি আসলে ওইভাবে ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করতে পারিনি বা পারলাম না। কারণ ঘর বাড়ি যখন ক্লিন করি, পুরা বাসাটা আর কি একদিনে করা হয়েছে, আপনাদের ভাইয়ার সঙ্গে ছিল, এই জন্য আর আমি ডিটেলসে কিছু শেয়ার করতে পারিনি। এর যেই পরিমাণ ময়লা ধুলা হয়েছিল। তো যেহেতু আমাদের একটা ক্লিনারের মেশিন আছে, আসলে মেশিনটার নাম এই মুহূর্তে বলতে পারছি না, তো ওটা দিয়ে ক্লিন করা হয়েছে। অনেক ধুলাবালি আর অনেকটা সময় লেগে গেছে, কষ্ট হয়েছে অনেকটা। তো এই জন্য আর ভিডিও শ্যুট করিনি, যেহেতু রোজার আগে এমনিতেই ঘর বাড়ি ক্লিন করতে হবে, তাই আর কি ক্লিন করে নিয়েছি। আর সেও যেহেতু অনেকটাই হেল্প করেছিল, তো যাই হোক, সব মিলিয়ে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তো কিছু কিছু অংশ আর কি আমি এখন শেয়ার করছি আপনাদের সাথে। তো গাছের উপরে অনেক পরিমাণ ধুলাবালি পড়েছিল। শীত আসার পরে কিন্তু আমার সবগুলো মানি প্ল্যান্ট একদম মরে গেছে। তো এই একটা মানি প্ল্যান্টটি ভালো আছে, মাঝে মাঝে রোদ্রে দিতাম, দেখলাম যে খুব একটা শিকড়গুলো পচে যায়নি, বেশ ভালোই আছে। আর যেগুলো মোটামুটি ক্লিনিংয়ের কাজ আছে, এগুলো আমি রোজার আগে একটু একটু করে করে ফেলবো। তো রোজার আগে দেখা যায় এই কাজগুলো করে নিলে পারে অনেকটাই সুবিধা হয়, বিশেষ করে ক্লিনিংয়ের কাজ। তো রোজা থেকে কিন্তু আসলে ওইভাবে কোনো কাজ করা সম্ভব হয়ে ওঠে না, আর সময়ও থাকে না। তো রোজার দিনে দেখা যায় যে রান্না বান্না যাই হোক, ইফতারে রেডি করা বা একটা ক্লান্তি ভাব কিন্তু আসে। তো সব মিলিয়ে রোজার আগে যদি এই কাজগুলো করে নেওয়া যায় একটু একটু করে, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর কি। তো এখন এই যে একটু গাছে পানি দিয়ে দিলাম আর চলে এসেছি কিচেনে। তো অল্প অল্প একটু শ্যুট করেছিলাম, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে থালা বাসনগুলো গুছিয়ে রাখবো। আর আজকে কথা বলতে বলতে কিন্তু অনেকটা সময় পার হয়ে এসেছি ভিডিওর। যারা ভিডিওটি ক্লিক করেছেন দেখার জন্য, প্লিজ তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকে যে বেল বাটনটা আছে, ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে। আর আপনারা চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। যারা নতুন বন্ধু হয়েছেন, অবশ্যই আমার কমিউনিটিতে হাই হ্যালো সালাম জানিয়ে যাবেন, আমি আপনাদের পরিবারে চলে যাব। তো আমার এই ছোট্ট চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন কিচেনে চলে এসেছিলাম, এখানে হচ্ছে সবজি ভাজি করে নিচ্ছি। এখানে হচ্ছে সিম, আলু, পেঁয়াজের কলি, শালগম, তো এটা দিয়ে একটা ভাজি করে নেব। আর বেগুন ভাজি করে নিচ্ছিলাম। তো আজকে মোটামুটি অনেকগুলো রান্নাবান্নায় আমি করেছিলাম। আর সাথে হচ্ছে মুরগির কিছু গিলা, কলিজা,
পা এই টাইপের কিছু ফ্রিজে রাখা ছিল। তো অনেক বেশি পরিমাণে ছিল, কাজের খালাকে কিছু দিয়ে দিয়েছিলাম, আর আমি যেহেতু একটু পছন্দ করি তো আমার জন্য কিছুটা আর কি রেখে দিয়েছিলাম। আর বাচ্চাদের জন্য এখানে 5-6টা ডিম অ্যাড করে সাথে নতুন আলু দিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিয়েছিলাম। আর আজকে তেমন কোনো ডিটেলসে রান্নাবান্না কোনো কিছুই শেয়ার করছি না। তো দেখা যায় কি বিকাল টাইম অনেকটাই লেট হয়ে যায়, বাচ্চার যেহেতু ক্লাস থাকে স্কুলের পরে, সব মিলিয়ে আর কি পেরে উঠি না। তো অফ ক্যামেরায় আর কি রান্নাটা করে নিয়েছিলাম। আর যেহেতু ঘরের কাজও থাকে সব মিলিয়ে আর কি, তো রান্নাবান্নার রেসিপি মোটামুটি তো আমরা সবাই পারি, এই জন্য আসলে ওইভাবে শেয়ার করা হয় না। তারপরেও রেগুলার যে কাজ সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো দেখা যায় কি যে ঘরের কাজ সবসময় কিন্তু একরকমই হয়ে থাকে, আমাদের একঘেয়েমি মনে হবে আপনাদের কাছে। তো কি করবো আসলে, আমি যেহেতু ফুল টাইম একজন হাউস ওয়াইফ, এজন্য আমার রেগুলার কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। তো এছাড়া আসলে আপনাদের সাথে কি শেয়ার করব বা কি দেখাবো। আর এখন কিন্তু সন্ধ্যাবেলা, আমি বাচ্চাকে কোচিং থেকে নিয়ে আসার পরে আপনাদের ভাইয়া কিন্তু আমি এসে দেখলাম মানে সে চুলার জন্য মিস্ত্রি নিয়ে আসছে, মানে চুলা লাগাতে হবে। তো এই তো উনি কিন্তু অলরেডি আমার পুরাতন চুলাটা খুলে রেখেছে এখানে। তো দেখেন চুলার কিন্তু কোনো কিছুই হয়নি, শুধু এই যে বার্নারটা হলো ফেটে গেছে। তো এটা নাকি এই সমস্যা এই চুলার, মানে এটা ফেটে যায়, দেখতেই পাচ্ছেন এখান দিয়ে কিন্তু একদম চুলা যখন জ্বালাই তখন একদম ধাপ ধূপ করে শব্দ হয় আর মানে আগুন জ্বলে ওঠে, খুবই কিন্তু রিস্ক আর বাঁকাও কিন্তু হয়ে গেছে। তো আমি কিন্তু আজ 1-1.5 মাস অনেক রিস্ক নিয়ে অনেক কষ্ট করে কিন্তু রান্নাবান্না করছিলাম, মানে চুলা জ্বালাতে আসলে কিন্তু আমার ভয় লাগতো সকালবেলা বিশেষ করে। আর বাচ্চাদের কিন্তু একদমই আসতে দিতাম না চুলার কাছে, খুবই রিস্ক, মানে ফায়ার হতো না। তো আবার আগুন জ্বালানোর জন্য একটা দিয়া সেলাই এনে দিয়েছিল আপনাদের ভাইয়া। তো সব মিলিয়ে আর কি 1-1.5 মাস অনেক মানে কষ্ট করে চালিয়েছি, দেখেন কি পরিমাণ বাঁকা হয়েছে এইগুলা আর কি। তো এগুলা আলাদা কিনতে চেয়েছিলাম, আর এগুলা কিনতে গিয়ে দেখলাম যে আসলে এই চুলার কিন্তু এই বার্নারের দামই সব থেকে বেশি। তো দুটা বার্নার লাগানো মিস্ত্রি খরচ সব মিলে ওরা 7,000-8,000 টাকা চায়। তো দেখেন যে এগুলা কিন্তু ছিদ্র হয়ে গিয়েছিল, এই দিক দিয়ে কিন্তু আগুন বের হইতো, খুবই কিন্তু রিস্ক নিয়ে কাজ করেছি। তো আপনাদের ভাইয়া ইলেকট্রিক জিনিস আর চুলা কখনোই সে রিপেয়ার করে না। তো দেখা যায় যে কোনো প্রবলেম হলে ওটা বাতিল করে নতুন একটা নিয়ে ফেলি, কারণ এটা কিন্তু খুবই রিস্ক, ইলেকট্রিক জিনিস আর চুলা এই দুটা জিনিসের বিষয় আর কি। তো ওটা কেনার থেকে আমার মনে হলো যে সে বলল যে ও এই 7-8 হাজার টাকা দিয়ে 1-2টা বার্নার কিনবো, ওর থেকে নতুন চুলাটা কিনাই ভালো, রিস্কটাও কমে যাবে আর জিনিসও ভালো হবে, সব মিলিয়ে আর কি। তো নতুন চুলাটা কিন্তু কিনে এখন লাগানো হয়ে গেছে। তো মিস্ত্রি চলে যাওয়ার পরে আমি একটু ক্লিন করে নিচ্ছি মুছে। তো এই চুলার এই যে উপরের বার্নারটা কিন্তু একটাই, আগেরটা যেমন ডাবল পার্ট ছিল এটা কিন্তু সিঙ্গেল। তো এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। তবে এই চুলার একটাই সমস্যা যে গরম অবস্থায় মুছা যাবে না, ক্লিন করা যাবে না। তবে আগের চুলাটা যেহেতু ওটা গাজি ছিল স্টিলের, তো ওটা গরম অবস্থায় মুছলে পরিষ্কার করলে কোনো প্রবলেম হতো না। তবে এটা যেহেতু গ্রানাইটের, তো এটা শুধু একটাই নিষেধ ওনাদের, বললো যে আপনি গরম অবস্থায় কখনো চুলা পরিষ্কার করবেন না, রান্না শেষ হওয়ার কমপক্ষে 10-15 মিনিট টাইম দিবেন, চুলাটা ঠান্ডা হবে তারপরে হচ্ছে চুলাটা ক্লিন করবেন, এই হচ্ছে কথা। আর যেহেতু ছোটো পাতিল বসাতে হবে, তো চুলার উপরে দেওয়ার জন্য ছোট্ট আর একটা আর কি বলে রিং, ওটাও দিয়ে দিয়েছে। আর নতুন চুলা লাগানোর পরে কিন্তু দেখা গেছে যে কিচেনের লুকটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। তো কিচেন যতই যাই হোক না কেন চুলাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তো একটা দেখার বিষয়, সৌন্দর্য সব মিলিয়ে আর কি। তো যাই হোক রান্নাঘরে এই তো নতুন সংযোজন, ভালোই লাগলো চুলাটা লাগানোর পরে। আর এই তো এখানে কিন্তু কিছু থালা বাসন আমি ধুয়ে রেখেছি। আর বাসায় যখন কাজ করানো হয় বিশেষ করে কিচেনে, তো আমি যেহেতু এক এলাকায় থাকতাম আর এই এলাকায় এসে আর কি ফ্ল্যাটের কাজ দেখাশোনা করতে হতো, অনেক সময় আপনাদের ভাই আসার সময় পেত না, আমি নিজে আসতাম তো কাজ দেখার জন্য। তো মিস্ত্রিরা আমার গ্যাসের লাইনটা এই যে উপরে এরকম করে দিয়েছিল, আমি বলেছিলাম যে মানে নিচ দিয়ে আর কি ছিদ্র করে রাখার জন্য গ্রানাইট কেটে আর কি, তো ওরকম আর হয় নাই। তো এখন এই যে উপরে লাইন কি আর করা, একটু মাঝে মধ্যে ময়লা হয় ওই জায়গাটা, তো আমি এই জন্য সবসময় ওইখানে ফয়েল পেপার পেঁচিয়ে রাখি যেন ওই জায়গাটা নোংরা না হয়, অপরিষ্কার না হয়, এটা কিন্তু দেখতে ভালো লাগবে না নোংরা হলে। তো ফয়েল পেপার মাঝে মাঝে আসলে আমি চেঞ্জ করে ফেলি। তো এখন এই যে রমজান যেহেতু চলে আসলো, কিছু বাজার গুছিয়ে নিচ্ছি এখান থেকে। আপনাদের ভাইয়াকে কিন্তু কোনো কিছুই বলিনি বাজার আনার কথা, মানে টুকিটাকি নর্মাল জিনিস যা লাগবে তাই বলেছিলাম।
কিন্তু একদম সে মানে পুরো রমজানের বাজার করে নিয়ে চলে এসেছে একসাথে। শুধু বলেছি আলু, পেঁয়াজ, চাল আর তেল আনতে। তো দেখেন এখানে কিন্তু সে সব রকম বাজার একবারে নিয়ে চলে আসছে, আর বলছিল যে রমজানের আগে সব কিছুর দাম বেড়ে যাবে, তো আগে আগে একটু আর কি কিনে রাখি। তো রমজান যেহেতু একদম দোরগোড়ায় কিন্তু কোরআন আসছে, আর কয়েকদিন গেলেই কিন্তু রমজান মাস শুরু হবে। তো তার আগেই যদি এরকম কিছু কাজ প্রিপারেশন নিয়ে নিই তাহলে কিন্তু দেখবেন রমজান মাসে অনেকটা সুবিধা হবে। এখানে দেখেন খেসারির ডাল, মশারির ডাল, ছোলা বুট, পোলার চাল, চিনি, লবণ, বিম লিকুইড, সরিষার তেল, আলু, মানে সবই নিয়ে এসেছে। চাল আর কি 50 কেজি চালই আমাদের আনা হয় একবারে, যতদিন যায় আর কি, তারপরে আবার আনা হয় কয়েক রকমের সাবান। তো বিভিন্ন কিছু নিয়ে আসছে আর কি। তো এই হলো রমজানের বাজার। এরপরে ইনশাল্লাহ রমজানের প্রস্তুতিমূলক কিছু ভিডিও আসবে, আর এইখানে আমি লিস্টগুলো মিলিয়ে নেব, আর তার সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।